আমার ক্লাস 10-এর মেয়েরা, তোমাদেরকে আমি পর্যায়বৃত্ত তালিকাটা পড়াচ্ছিলাম, একটা লেকচার দিয়ে দিয়েছি। এখন আমি ওইটার পেছন দিকটা করাবো। প্রথম আমরা কি করেছিলাম, ডবেরেইনারের ট্রায়েড পড়েছিলাম, ত্রয়ী, হ্যাঁ, তারপরে নিউল্যান্ডের অষ্টক, ম্যান্ডেলিভসের তালিকা। এখন আমরা পড়ব আধুনিক পর্যায়বৃত্ত তালিকা, যেটা আমার আগের সবগুলোতে কিছু ডিফেক্ট ছিল, সেই ডিফেক্টগুলোকে দূর করার জন্য আধুনিক পর্যায়বৃত্ত তালিকাটা বানানো হলো। তো এখানে মেইন কথাটা কি, ডিফারেন্সটা কোথায় আধুনিকের সঙ্গে অন্যগুলো কি করা হয়েছিল, তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়েছিল, ছোটোর থেকে বড়, পারমাণবিক ভর ক্রমান্বয়ে বাড়িয়ে বাড়িয়ে সাজানো হয়েছিল। কিন্তু এখন আমরা বলবো যে পারমাণবিক ভর না, পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে এই তালিকাটা বানানো হয়েছে। কাজে এটার মূল সূত্র কি আধুনিক পর্যায়বৃত্তের তালিকার, সেটা হচ্ছে কি আমার কোনো মৌলের রাসায়নিক ধর্ম তার পারমাণবিক সংখ্যা অনুযায়ী ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে আধুনিক পর্যায়বৃত্তের মূল সূত্রটা কি। কি বলবে যে যে কোনো মৌলের রাসায়নিক ধর্ম তার পারমাণবিক সংখ্যা অনুযায়ী ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। তো এখন আমরা সূত্রটা পেয়ে গেলাম। এখন আমরা পারমাণবিক সংখ্যা মানে কি, কোনো সংখ্যা, একটা মৌলের মধ্যে তার ইলেকট্রনের সংখ্যা যত, তার পারমাণবিক সংখ্যাও তত। ঠিক আছে, সরি, ইলেকট্রনের সংখ্যা ঠিক বলবো না, প্রোটনের সংখ্যা যত। কিন্তু যদি তোমার সেই মৌলটা আমার আধানহীন হয়, তাহলে ইলেকট্রনের সংখ্যাটাও সমানই হবে। কিন্তু সবসময় তো আমার মৌলগুলো আধানহীন হবে না, হ্যাঁ, কাজেই আধান থাকলে আমার ইলেকট্রনটা বদলে যাবে, কিন্তু প্রোটন আমার যত হবে ততই তার পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তো পারমাণবিক সংখ্যা মনে রাখার জন্য তোমাদেরকে আমি ক্লাস 9-এও বলেছি, এখনও আবার বলছি, তোমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর নাম সিরিয়ালি শিখতেই লাগবে। না শিখলে তোমরা পারমাণবিক সংখ্যা তোমরা খুঁজে পাবে না। যেমন 1 নম্বর হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, হ্যাঁ, তারপরে ফসফরাস তোমরা বইয়ে দেখে নাও, হ্যাঁ, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। হ্যাঁ, এই যে 20টা, হ্যাঁ, সিরিয়ালি কবিতার মতো শিখবে। যত নম্বরে পড়বে তার পারমাণবিক সংখ্যা তত, তার প্রোটনের সংখ্যাও তত। যেমন হাইড্রোজেন সিরিয়ালি 1 নম্বর, তার পারমাণবিক সংখ্যা 1, প্রোটনের সংখ্যা 1। যেহেতু তার কোনো আধান যদি না থাকে, তাহলে তার ইলেকট্রনের সংখ্যাও 1। যেমন অক্সিজেন কত নম্বর, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন কত নম্বরে পড়লো, 8 নম্বরে। তার পারমাণবিক সংখ্যা কত, 8। নাম্বার অফ প্রোটন কত, 8। হ্যাঁ, কাজে অক্সিজেনের উপরে কোনো দেয়নি, আধান নেই, শুধু ও, তখন তার ইলেকট্রনের সংখ্যাও হবে গিয়ে 8। ঠিক আছে, তো এই গেল আমার এখন আমার সেই পিরিয়ডিক টেবিলটা তোমাদের বইয়ে আছে, দেখো পেজ নাম্বার 86, সেটা খুলে বসো, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। সেটা খুলে নাও, বইয়ের পেজ নাম্বার 86 খুলে দেখো, তোমাদের একটা সুন্দর একটা টেবিল দেওয়া আছে। আমার কাছে একটা আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা জুম করে দেখতে পারবে। দেখো, এই যে আধুনিক পর্যায়বৃত্ত তালিকাটা অনেক বড় একটা তালিকা। সেখানে দেখো কয়টা উলম্ব, কয়টা স্তম্ভ আছে, গুনে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। এই যে উলম্বগুলোকে কি বলা হয়, উলম্ব স্তম্ভগুলোকে বলা হয় বর্গ। আর এই যে আনুভূমিক কতগুলো সারি আছে, যেমন 1 2 3 4 5 6 7টা আছে, তাই এটাকে বলা হয় পর্যায়। প্রশ্ন আসে আধুনিক পর্যায়বৃত্ত তালিকাতে কয়টি বর্গ আছে, কয়টি পর্যায় আছে, বলবে 18টি বর্গ আছে আর 7টা পর্যায় আছে। ঠিক আছে, এইখানে এই যে টেবিলে দেখতে পাবে আমার নাম্বারিং করা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এই যে 1 2 কে বলা হয় মেটেল, এরা সবাই মেটেল, ধাতু। হ্যাঁ, এখান থেকে 13 থেকে 17 হচ্ছে কি নন মেটেল, অধাতু। এটা হচ্ছে 18 নম্বরটা হচ্ছে কি সম্ভ্রান্ত গ্যাস,
হ্যাঁ, আর এই যে তোমার 3 থেকে 12 মিডিলের যে এগুলোকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট, তেজস্ক্রিয়। ঠিক আছে? তো এই গেল আমার একটা আইডিয়া, হ্যাঁ, টেবিলের উপরে। তো এখন আমরা পড়বো, দেখো এই যে তোমার দেখবে একটা বর্গে যত তুমি নিচের দিকে যাবে তার কক্ষ বাড়তে থাকবে, একটা নিচে যাবে একটা কক্ষ বাড়বে। হ্যাঁ, যেমন হাইড্রোজেনে কক্ষ কয়টা আছে? একটা। হ্যাঁ, তারপরে তোমার দেখো লিথিয়ামে, হাইড্রোজেনে আছে একটা। হ্যাঁ, লিথিয়ামে এরকম করে করে যত নিচেতে যাবে একটা একটা করে কক্ষ বাড়বে। লিথিয়ামে থাকবে হাইড্রোজেন 1, তো সাজালে কি হবে? 1। লিথিয়াম হচ্ছে কি আমার 3 নম্বর, সাজালে কি হবে? 2 1। ঠিক আছে? 2 1 একটা কক্ষ বেড়ে গেল। আমি যে আগে ক্লাস 9-এ পড়েছিলে অ্যাটমিক মডেল, ওইখানে মনে আছে? আমার মাঝখানে থাকে নিউক্লিয়াস, চতুর্দিকে থাকে ইলেকট্রন। কি করে থাকে? এক একটা কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে। হ্যাঁ, কক্ষপথে ইলেকট্রন ঘুরে। তো এই কক্ষগুলোর নাম কি দেওয়া হয়েছিল? কে, এল, এম। হ্যাঁ, মনে আছে? এন, এগুলো কক্ষ। হ্যাঁ, যত পারমাণবিক সংখ্যা বাড়বে তত তোমার কক্ষ তত বেশি হবে। তো প্রথম কক্ষ কে, এল, এম, এন। হ্যাঁ, তো লিথিয়ামের বেলা আমার 2টো কক্ষ। হ্যাঁ, তারপরে হচ্ছে সোডিয়ামের বেলা কি হবে? 2 6। হ্যাঁ, 2 6 না, 2 8 1, 2 8 1। ঠিক আছে, 3টা কক্ষ হয়ে যাবে। এখন দেখো এখানে আমি কি করে, কেন আমি 8 বসালাম, কেন আমি 2 বসালাম? হ্যাঁ, এগুলো জানার ব্যাপার আছে। যে আমরা জানি কে, এল, এম, এন, তো এই কক্ষগুলোর ক্যাপাসিটি কত, কার কত ক্যাপাসিটি সেটা আমাকে জানতে লাগবে। একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে গিয়ে 2n²। ফর্মুলাটা কি? 2n²। নাম্বার অফ ইলেকট্রন, কয়টা ইলেকট্রন থাকবে একটা কক্ষে, সেটা আমরা কি করে বের করি? ফর্মুলাটা কি? 2n²। এখন দেখো আমার কক্ষগুলো কি কি কি? প্রথম হচ্ছে কে, এল, এম, এন। ঠিক আছে? কে কক্ষ। তো কে কক্ষে এম, এই কে কক্ষে এন কত? 1। এল কক্ষে এন 2, এম কক্ষে এন 3, এন কক্ষে এন 4। এখন কে কক্ষে কি হবে? ইলেকট্রন কতটা থাকবে? ইলেকট্রন কতটা থাকতে পারবে ম্যাক্সিমাম? 2n²। এন কত? কে এর বেলা n1, 1² মানে 2। ঠিক আছে? মানে প্রথম কক্ষে মাত্র 2টো ইলেকট্রন থাকতে পারে। এল কক্ষে কি হবে? 2² মানে 8, এম 2 3² মানে 18। ঠিক আছে? এইভাবে দেখো আমি বুঝতে পারলাম কোনটাতে কয়টা, কোন কক্ষে কয়টা ইলেকট্রন। তাই যত আমি নিচের দিকে যাব তত কি হয়, আমার পারমাণবিক সংখ্যা দেখো বাড়তে থাকে। প্রথমটাতে 1 হাইড্রোজেনে, তারপরে লিথিয়ামে 3, দেখো 2 বেড়ে গেছে। সোডিয়ামে দেখো কত বেড়ে গেছে? 11। হ্যাঁ, পটাশিয়ামে 19। হ্যাঁ, যত নিচের দিকে যাব আমার এক একটা করে কক্ষ বাড়বে। ঠিক আছে? কিন্তু আমার বহিঃ কক্ষে, এক একটা বর্গের বহিঃ কক্ষে কিন্তু সমান সমান ইলেকট্রন থাকে। যেমন দেখোটা আমি দেখিয়ে দিচ্ছি আবার। যেমন আমি প্রথমটাই নিলাম 1 নম্বর বর্গ, সেই 1 নম্বর বর্গে কে কে আছে? 1 নম্বর বর্গে আমার কে কে আছে? হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম, রুবিডিয়াম, সিসিয়াম, ফ্র্যাঙ্কশিয়াম। কাজে আমি এতগুলো করব না, আমি দেখো শুধু পটাশিয়াম পর্যন্তই করছি। হ্যাঁ, 1 নম্বর বর্গ 1। প্রথম হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেনের পরে লিথিয়াম আসবে, হিলিয়াম তো ওইদিকে চলে যাবে। হাইড্রোজেনের পরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম। আর যাচ্ছি না, তোমরা এত জানবে না, পটাশিয়াম জানবে। হাইড্রোজেন 1, এটা নিচে যে 1 লিখছি সেটা কি? পারমাণবিক সংখ্যা। লিথিয়াম 3,
সোডিয়াম 11, পটাশিয়াম 19। ঠিক আছে, এটা হলো পারমাণবিক সংখ্যা। তো হাইড্রোজেনের কি হবে, সাজালে ইলেকট্রনগুলোকে একটাই ইলেকট্রন একই থাকবে। লিথিয়ামের 3টা, তাহলে 2 1। সোডিয়ামের 11টা, কি হবে 2। 2 নম্বর কক্ষ ঢুকবে, প্রথম কক্ষ তো কে, দুটো হয়ে গেছে, এখন কে শেষ, এখন ঢুকবে এলে। এলে কটা জানি আমরা, আগে করেছি আমি, এলে আছে আমার 8টা, তো 8 দিয়ে দিলাম, তাও তো আমার বাকি আছে একটা, তারপরে আসবে আবার এখানে 1। এখানে কি হবে 2 8, তারপরে এটা কত হবে 2 8 কে এল, হ্যাঁ। এম এ কি হবে 18টা, হ্যাঁ। তো এখানে কি দাঁড়াবে এখন দেখো, আবার আসছে 2 8, হ্যাঁ, একসঙ্গে দিয়ে দাও, আবার 18 1, ঠিক না। পটাশিয়ামটা দেখো তো, একটু করো তো দেখি, পটাশিয়ামটা নিজেরা করো। পটাশিয়াম 19 তো পটাশিয়াম, টু 8 8 1, দেখো তো হলো নাকি 18 21, এই তো ঠিক আছে। পটাশিয়ামটা কি হলো 2 8 8 1, হ্যাঁ। তো দেখো এখন এই যে একটা বর্গ আমি আঁকলাম, সেই বর্গের দেখো বহিঃকক্ষে কয়টা ইলেকট্রন আছে, প্রতিটার ক্ষেত্রে বহিঃকক্ষে একটা ইলেকট্রন, কিন্তু আমার কক্ষগুলো বেড়ে গেছে, কক্ষগুলোর সংখ্যা বেড়ে গেছে, কিন্তু বহিঃকক্ষে একটাই ইলেকট্রন আছে। এরকম তুমি যে কোনো বর্গ নাও, দেখবে কক্ষ বাড়বে, উপর থেকে নিচের দিকে কক্ষ বাড়বে, কিন্তু তোমার বহিঃকক্ষের ইলেকট্রনের সংখ্যাগুলো সমান থাকবে। এরকম করতে করতে দেখবে যখন এখানে আসবে, তখন দেখবে আমার বহিঃকক্ষটা পুরোপুরি ভর্তি, বুঝেছ, কমপ্লিটলি ফিট। আচ্ছা, এখন দেখো তোমাদেরকে বলা হয়েছে যোজ্যতার কথা। যোজ্যতা কি, যোজক কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে তাকেই বলা হয় যোজ্যতা। এখন প্রশ্ন আসছে যোজক কক্ষ মানে কি, বহিঃকক্ষকেই বলা হয় যোজক কক্ষ, ঠিক আছে। এবং এই বহিঃকক্ষে যতগুলো ইলেকট্রন থাকে তাকে কি বলা হয়, যোজক ইলেকট্রন। প্রশ্ন আসে যোজক ইলেকট্রন কি, বলবে যোজক কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে তাকেই বলা হয় যোজক ইলেকট্রন। এবং যোজক ইলেকট্রন যত, তার যোজ্যতাও তত, হ্যাঁ। কিন্তু একটু করতে গেলে একটা ইয়ে আছে, একটা মজার জিনিস আছে, যখন যোজ্যতা বের করবে তখন দেখতে পাবে। খুব মজার জিনিসটা, দেখো আমি কিছু যোজ্যতা বের করছি, যেমন হাইড্রোজেনে কি হবে, যোজক ইলেকট্রন, যোজক এটা, তার যোজ্যতাও কত, আমি এখানে যোজ্যতা লিখছি সবগুলোর 1, এটার যোজ্যতাও 1, এটার যোজ্যতাও 1। কাজে একটা বর্গের সবগুলো মৌলের যোজ্যতা কিন্তু সমান থাকে। যে কোনো একটা বর্গ নিয়ে নাও, উপর থেকে নিচে যাও, দেখবে যোজ্যতা সমান আসছে। আচ্ছা, এখন দেখো আমি অন্যগুলো দেখি, হাইড্রোজেন দেখলাম, এখন দেখো তো এদিকে লিথিয়াম কি হবে, লিথিয়াম তো 3, সাজালে কি হবে 2 1, ও আমি করেছি আগে, তার যোজ্যতা 1। আচ্ছা, বেরিলিয়ামের কত 4, সাজালে কি হবে 2 2, যোজ্যতা কত হবে, তাহলে বহিঃকক্ষ কোনটা, এটার কত 2, ঠিক আছে, বেরিলিয়াম। তারপরে তুমি আসো বোরন, তারপরে আসো বোরন কত নম্বর, সিরিয়াল নম্বর কত বোরনের 5, হ্যাঁ। যেহেতু সিরিয়াল নাম্বার 5, তাহলে তার পারমাণবিক সংখ্যাও 5, তাহলে নাম্বার অফ ইলেকট্রনও 5, সাজালে কি হবে 2, তারপরে কি হবে 3, ঠিক আছে, 2 আর 3, কারণ যোজ্যতা কত হবে 3। কার্বন আসো, কার্বন তো 6 নম্বর, কি হবে 2 4, এই কক্ষে আমার কিন্তু 8টা ইলেকট্রন ধরার ক্ষমতা আছে, ঠিক না। তুমি যাও, কি হবে তাহলে যোজ্যতা কত হচ্ছে 4। তারপরে নাইট্রোজেন 7, কি হবে 2 5, এখানে কিন্তু একটা এক্সেপশন, একটা ইয়ে থেকে যায়,
যখনই তোমার যোজক ইলেকট্রনের সংখ্যা 4 থেকে বেশি হয়ে যাবে, ঠিক আছে, খুব খেয়াল করে শোনো, যোজক ইলেকট্রনের সংখ্যা 4 থেকে বেশি হয়ে গেলে যোজ্যতা আমরা কি করি বের করি, 8 মাইনাস যোজক ইলেকট্রন, 8 মাইনাস যোজক ইলেকট্রন। এখানে কত যোজক ইলেকট্রনের সংখ্যা 5, 4 থেকে বেশি, হ্যাঁ, 5 ইজ গ্রেটার দেন 4, কাজে আমি যোজ্যতা কত হবে, 8 মাইনাস 5 ইকুয়াল টু 3, ঠিক আছে। এখন দেখো তারপরে আসছে অক্সিজেন, 8 কি হবে সাজালে 2 6, এটাও 6টা 4 থেকে বড়, যোজ্যতা কত হবে 8 মাইনাস 6 ইকুয়াল টু 2, হ্যাঁ। ফ্লুরিন 9 2 7, 7টাও 4 থেকে বড়, যোজ্যতা কত হবে 8 মাইনাস 7 1। তারপরে ফ্লুরিনের পরে আসছে নিয়ন, নিয়ন হচ্ছে 10, নিয়ন 10 কি হবে 2 8, যোজ্যতা কত 8 মাইনাস 8 সমান 0। কাজে এইগুলো সবার, ওই যে তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এগুলো আমার 18 নম্বর বর্গের সবগুলোর যোজ্যতা আমার কি হবে 0, ঠিক আছে, হ্যাঁ। আর এই যে এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, তার আগেরটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে বলা হয় হ্যালোজেন। কি বলা হয়, হ্যালোজেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন বুঝতে পেরেছো যোজক ইলেকট্রন, যদি যোজক ইলেকট্রনের সংখ্যা 4 পর্যন্ত ঠিক আছে, যতগুলো ইলেকট্রন ততগুলোই তার যোজ্যতা, কিন্তু 4-এর থেকে বেশি হলে আমরা কি করে বের করি, 8 মাইনাস করে, হ্যাঁ। এখন আসছি আমরা আকার, মৌলের আকার। যখন আমরা একটা পিরিয়ডে উপর থেকে নিচের দিকে যাব, দেখো আমি আগেও বলেছি কি হয়, কক্ষগুলো বাড়তে থাকে। হাইড্রোজেনের একটা কক্ষ, লিথিয়ামে গিয়ে আমরা পেয়ে গেলাম 2টো কক্ষ, হ্যাঁ হ্যাঁ। এইভাবে তোমার যত নিচের দিকে যাবে, যেহেতু তার পারমাণবিক সংখ্যা বাড়ছে, তার কক্ষও বাড়ছে, কক্ষ বাড়লে কি হবে, জিনিসটা আকারে বড় হবে। কাজেই যে কোনো একটা বর্গে উপর থেকে নিচে নামতে থাকলে তার আকার বড় হয়। আর যদি আমি এই দিক থেকে ওই দিকে যাই, বা দিক থেকে ডান দিকে যাই, তখন কি হয়, তার আকারটা কি হয় সেটা দেখে নাও। যখন তুমি একটা পর্যায়ে যাবে, বর্গে তো উপর থেকে নিচে গেলে দেখলে তুমি আকার বড় হয়, আর পর্যায়ে কি হবে, উল্টোটা হবে, আকার ছোট হবে। যে কোনো পর্যায়ে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বাদিক থেকে ডান দিকে কমে যায়। কেন কমে যায়, কারণ নিউক্লিয়াসের বর্ধিত আধান নিউক্লিয়াসের নিকটবর্তী ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে, ফলে পরমাণুর আকার ছোট হয়ে যায়। যখন দেখো একটা মজার কথা, তুমি যে কোনো একটা পর্যায় নাও, ধরো এই পর্যায়টা নিলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, আমি তো এঁকেছি লিথিয়াম, বেরিলিয়াম আমার চলে গেছে আগে, হ্যাঁ, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, আমি একটা পর্যায়ে বাদিক থেকে ডান দিকে যাচ্ছি। কোন দিকে যাচ্ছি, বাদিক থেকে ডান দিকে একটা পর্যায় নাম্বার কত, এটা লিথিয়াম 2 নম্বর পর্যায়, হ্যাঁ। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, লিথিয়াম 3, বেরিলিয়াম বেরিলিয়াম হচ্ছে 4, হ্যাঁ। তাহলে কি হবে, লিথিয়ামের কি হবে 2 1 3 হলো, বেরিলিয়ামের কি হবে 2 2, হ্যাঁ। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 2 3, হ্যাঁ। কার্বন 2 4, নাইট্রোজেন 2 5। খুব খেয়াল করো, এখানে আমার কক্ষ দেখো, প্রতিটাতেই কক্ষ কয়টা আছে, 2টা কক্ষ, এখানেও 2টো কক্ষ, সবগুলোতে আমার কক্ষ সমান। কক্ষ সমান কিনা, কাজে একটা পর্যায়ে, যে কোনো পর্যায়ে নাও তুমি, বর্গ হলে কি হয়, আমার কক্ষ বেড়ে যায়, কিন্তু পর্যায়ে আমার কক্ষের সংখ্যা কিন্তু সমান থাকে। কিন্তু তার যেহেতু অ্যাটমিক নাম্বার বাড়ছে, পারমাণবিক সংখ্যা বাড়ছে, প্রোটনের সংখ্যা বাড়ছে। আমি আগেই বলেছি পারমাণবিক সংখ্যা মানে প্রোটনের সংখ্যা, যত পারমাণবিক সংখ্যা বাড়বে প্রোটনের সংখ্যা বাড়বে। প্রোটন মানে নিউক্লিয়াসে থাকে পজিটিভ চার্জ, সে ইলেকট্রনকে আকর্ষণ করে। যত তোমার প্রোটনের সংখ্যা বাড়বে, সে ইলেকট্রনকে তত জোরে আকর্ষণ করবে, যত জোরে আকর্ষণ করবে জিনিসটা ছোট হয়ে যাবে। কাজেই একটা পর্যায়ের যখন আমি বাদিক থেকে ডান দিকে যাব, তখন তার আকার ছোট হবে। কেন হবে বুঝতে পেরেছো, বলবে এখানে কক্ষ সমানই থাকে,
হ্যাঁ, যে কোনো নির্দিষ্ট পর্যায়ে আমরা বাঁ দিক থেকে ডান দিকে গেলে কক্ষের কোনো পরিবর্তন হয় না, কিন্তু পারমাণবিক সংখ্যা বাঁ দিক থেকে ডান দিকে বাড়তে থাকে। এবং বর্ধিত পারমাণবিক সংখ্যা মানে আমার কি, নিউক্লিয়াসের আধানটাও বেড়ে যাওয়া এবং প্রোটনের সংখ্যা বেড়ে যাওয়া। তখন এই বর্ধিত যে তোমার নিউক্লিয়াসের শক্তিটা কী করে, তখন আমার বহিঃকক্ষের ইলেকট্রনগুলোকে জোরে টানে। এই টানার ফলে, আকর্ষণের ফলে আকার ছোট হয়ে যায়। ক্লিয়ার? কাজে আমার সাইজ আমার হয়ে গেল, আমার বর্গের উপর থেকে নিচে গেলে সাইজ বাড়ে, আকারে বড় হয়, কেননা নতুন নতুন কক্ষ এসে যোগ হয়। আর পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমার আকার কি হয়, ছোট হতে থাকে। ঠিক আছে, এই গেল আমার আকারের কথা। তারপরে আসছে ধাতব এবং অধাতব ধর্ম। এটা না আমি নেক্সট ক্লাসে করিয়ে দেব। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমার থাকবে ধাতব ধর্ম, অধাতুর ধর্ম। আর করলে তোমার এটাতে আর বিশেষ কিছু নেই, করিয়ে দিতে পারি, আজকে করিয়ে দিয়ে দিই। চলো, ধাতব ধর্ম কি হয় দেখো। আমার সোডিয়াম ম্যাগনেসিয়াম পর্যাবৃত্ত তালিকার বাঁদিকে এবং অধাতুগুলো, যেমন সালফার, ক্লোরিন, এগুলো সব ডান দিকে। আগেই বলেছি আমি, আমার পর্যাবৃত্ত তালিকার এই বাঁদিকেরগুলো হচ্ছে ধাতু, এদিকে হচ্ছে অধাতু। কাজে আমি বুঝতেই পারছি ধাতব ধর্ম কি হবে। আমার একটা পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমবে এবং অধাতুর ধর্মটা বাড়বে। এবং উপর থেকে যখন আমরা নিচে যাব তখন আবার ধাতুর ধর্ম বাড়বে, অধাতুর ধর্ম কমবে। হ্যাঁ, আচ্ছা। আর কিছু কিছু দেখো, এই যে কয়েকটা আছে তোমার একটা সীমারেখা, যেমন বরন, সিলিকন, হ্যাঁ, আর্সেনিক, এগুলো কি হয়েছে, এরা একটা সীমাতে আছে। এরা ধাতুর ধর্ম দেখায় না, অধাতুর ধর্ম দেখায় না। কোনগুলো? বরন, সিলিকন, আর্সেনিক, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পলোনিয়াম। মনে রাখবে, হ্যাঁ, কি কি? বরন, সিলিকন, জার্মেনিয়াম, হ্যাঁ, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পলোনিয়াম। মুখস্থ করবে। হ্যাঁ, এই যে তোমার দেখলে 1 2 3 4 5 6 7টা, এই যে 7টা মৌল আছে, হ্যাঁ, এটা কি ধাতু আর অধাতুর বাউন্ডারি, মানে ইয়েতে বর্ডারে পড়েছে। এরা ধাতুরও ধর্ম দেখায় না, অধাতুর ধর্ম দেখায় না। তাদেরকে কি বলা হয়? ধাতু কল্প। ইংরেজিতে বলা হয় মেটালয়েড, এখানে বলা হয় এগুলোকে ধাতু কল্প। তোমাকে প্রায় প্রশ্ন আসে ধাতু কল্প কি? বলবে যেসব মৌল ধাতু এবং অধাতু উভয়েরই ধর্ম, ধাতুর ধর্ম দেখায়, অধাতুর ধর্ম দেখায়, আবার দেখাইয়ে মানে পুরোটাই না, ধাতুও না অধাতুও না, হ্যাঁ, কিন্তু তখন তাকে বলা হয় তোমার ধাতু কল্প। উভয়েরই ধর্ম দেখায় আর কি, ধাতুর ধর্মও দেখায়, অধাতুর ধর্ম দেখায়। হ্যাঁ, যেমন দেখি এখানে কি লিখেছে, হ্যাঁ, এরা ধাতুকল্প বলা হয় কারণ এরা ধাতু এবং অধাতু উভয়েরই ধর্ম দেখায়। আধুনিক পর্যাবৃত্ত তালিকায় এটিকে আঁকাবাঁকা রেখা ধাতু অধাতুকে পৃথক করে রাখে। এই সীমারেখায় অবস্থিত মৌলগুলো হচ্ছে বরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পলোনিয়াম। এর ধর্ম ধাতু এবং অধাতুর মধ্যবর্তী। হ্যাঁ, একে ধাতুও বলতে পারবেন না, অধাতুও বলতে পারবে না, দুটোর মিডিলে ওদের। হ্যাঁ, এগুলোকে বলা হয় ধাতু কল্প, বা আরেকটা নাম আছে ওদের অর্ধধাতু। কি বলা হয়? অর্ধধাতু। আচ্ছা, তাহলে এই তোমার গেল এই চ্যাপ্টারটা। হ্যাঁ, এটার কোয়েশ্চেন আনসারগুলো দেখবে, আমিও একটু আলোচনা করব। কাজে আজকে আমার এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। আমি এখানে কি পড়লাম? যোজ্যতা পড়লাম, আকার পড়লাম, ধাতুর ধর্ম, অধাতুর ধর্ম কোন দিকে বাড়ে কোন দিকে কমে এগুলো বললাম, ধাতুকল্প কি সেটা পড়লাম। ঠিক আছে, এখন নেক্সট আমি এটার দেখব কোয়েশ্চেন কী কী দিয়েছে ওইগুলো নিয়ে একটু আলোচনা করব। মন দিয়ে পড়াশোনা করো, হ্যাঁ, পড়াশোনাটা চালিয়ে যাও, আর সাবধানে থাকবে, ঘরের বাইরে যাবে না। হ্যাঁ, খুব সাবধানে থেকো। জানছো তো, নিউজে শুনছো তো, করোনা ভীষণভাবে বাড়ছে, খুব সাবধান। আজকেও শুনলাম হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে আমাদের যদি সাবধান না হই তাহলে আমাদের অবস্থাটাও দিল্লির মতোই হবে। ঠিক আছে, ভালো থেকো।